সেটা কি ঝুঁকি অনিশ্চয়তা। তো আমরা ঝুঁকি অনিশ্চয়তার সংজ্ঞা আলাপ করছিলাম, এটা ছেলে আপনি ছিলেন, গত ক্লাসে ছিলেন, আপনি বলেন তো, যেহেতু আমরা ঝুঁকি অনিশ্চয়তার মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, আজকে আমরা 3টা ক্লাস শেষ করার কথা ছিল, যেহেতু আপনাদের সামনে বন্ধ, আগামী দিন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই কারণে বিদ্যালয় বন্ধ থাকবে। আমরা আজকে এই টপিকটা আলোচনার মাধ্যমে এই অধ্যায়টা শেষ করব। ঝুঁকি অনিশ্চয়তা আমরা আলাপ করছি, আপনি পারবেন? ইয়েলো শার্ট ঝুঁকি কি পারবেন? বাসায় দেখেন নাই? মেয়েদের কে পারবেন বলেন? বিদ্যালয় বলেন। ঝুঁকি বলে, ঠিক আছে। এনি পারবেন? ঝুঁকি অনিশ্চয়তা, ঝুঁকি কি অনিশ্চয়তা কি বলেন? দ্রুত বলতে হবে, আমরা যেহেতু আজকে শেষ করে দিব, আমাদের ম্যাথিক টার্মসটা বাকি আছে কিন্তু, তাই না? সে কারণে আমরা আজকে শেষ করে দিতে পারি। ঝুঁকি কি অনিশ্চয়তা কি? আনিকা বল। স্যার, অনিশ্চয়তা হলো যা পরিমাপ করা যায় না, আর ঝুঁকি সেটা যেটা পরিমাপযোগ্য। যেটা পরিমাপযোগ্য। আপনার নাম কি? আফিমা? মিষ্টি। মিষ্টি বলে, মিষ্টি করে বলে। ঝুঁকি কি অনিশ্চয়তা? গত ক্লাসে ছিলেন আপনি, ঠিক আছে। সিয়াম পারবেন? আপনি ছিলেন না, পারবেন? ওকে, তাহলে আমরা আরেকটু আলোচনা করে দেই ঝুঁকিটা কি অনিশ্চয়তা কি। ঝুঁকিটা হলো আপনার প্রত্যাশিত এবং প্রকৃত আয়। প্রত্যাশিত এবং প্রকৃত আয়ের ভিতরে যে পার্থক্য সেটা কি ঝুঁকি। আর অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা হলো যেটা নির্ণয় করা যায়। এখন ঝুঁকি অনিশ্চয়তার ভিতরে আমরা পার্থক্য আলোচনা করছিলাম, আবার একটু আলোচনা করে দিচ্ছি। অনিশ্চয়তাটা কি? ঝুঁকি কি? যেটা পরিমাপযোগ্য, যেটা নিয়ন্ত্রণযোগ্য। আর অনিশ্চয়তা কি? যেটা পরিমাপযোগ্য না, যেটা নিয়ন্ত্রণ করা যায় না। অনিশ্চয়তাকে কখনো কি করা যায় না? নিয়ন্ত্রণ করা যায় না। আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখন থেকে আপনার বাসায় যেতে পারেন, নাও যেতে পারেন, মারা যেতে পারেন। এটা কি অনিশ্চয়তা? এটা নিয়ন্ত্রণ করা যায়? যায় না। কিন্তু আপনার জ্বর হয়েছে, আপনি বুঝতেছেন এখন কাজ করা যাবে না, ওইটা হলো কি? আপনি ওষুধ খেলে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবে, ওইটা কি ঝুঁকি। যেটা জানতেছেন, যেটা নিরাময় করা যাবে, সেটা কি ঝুঁকি। সিয়াম ক্লিয়ার হয়েছে? তারপর আমরা কি বলছি? ঝুঁকির প্রকারভেদ। কারণ এই প্রকারভেদটা না জানলে আমরা আসলে ঝুঁকির যে অঙ্ক আছে, ম্যাথমেটিক টার্মস, সেটা আমরা বুঝবো। তা কালকে আমরা আলোচনা করছিলাম, তারপর আবার আলোচনা করতেছি। প্রতিষ্ঠানের দিক থেকে ঝুঁকি আমাদের কয় প্রকার? 2 প্রকার। একটা ব্যবসায়িক ঝুঁকি, আর একটা কি আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দিক থেকে কয় প্রকার? 2 প্রকার। কি কি? সুদের হার ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন ব্যবসায়িক ঝুঁকিটাকে আমরা কালকে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। পারবেন ছেলেদের থেকে মেয়েদের থেকে? ব্যবসায়িক ঝুঁকি যখন প্রতিষ্ঠানের আয় থেকে পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা দেখা যায়, তখন অক্ষমতা। আপনার ধরেন 10,000 টাকা আপনার কি হয়েছে? আপনার ব্যবসায় আছে, এখন আপনার পরিচালন ব্যয় 14,000 টাকা, একটা কারবার। এখন 10,000 টাকা দিয়ে 14,000 টাকা ঘাটতি পূরণ করা যাবে? এই যে অক্ষমতা, না পারার প্রবণতা, সেটা কি ব্যবসায়িক ঝুঁকি। ক্লিয়ার হয়েছে? ব্যবসায়িক ঝুঁকিটা কি? আবার আরেকটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, সেটা কি? ধরেন আপনি কি অন্য একটা উদাহরণ দিই, আপনার ব্যক্তিগত লাইফের একটা উদাহরণ। ব্যবসায়িক ঝুঁকিটা, আবার ব্যবসায়িক ঝুঁকিটা কি সেটা বোঝার জন্য। যেমন আপনার পরিবারের আপনার মাসিক ব্যয় হলো 30,000 টাকা, আপনার ইনকাম কত? 20,000 টাকা। এখন এই যে 10,000 টাকা ঘাটতি, অক্ষমতা, পরিচালনা ব্যয়, এটা কি পারিবারিক ঘাটতি। পারিবারিক আয় ব্যয় বাজেট একটা আছে না, অধ্যায় হিসাব বিজ্ঞানে আছে, সেখানে আপনারা দেখবেন। তাহলে এই যে ঝুঁকিটা, সেটা ব্যবসার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই অনুরূপ ঝুঁকিটা, সেটা কি ব্যবসায়িক ঝুঁকি। বসেন মৃদুলা। এরপর আর্থিক ঝুঁকি, এটা আমরা লাস্ট ক্লাসে আলাপ করছিলাম। আর্থিক ঝুঁকি এনি খুব বাজে অবস্থা। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝলে তো পারার কথা। আনিকা পারবেন আর্থিক ঝুঁকি বলতে? স্যার, আর্থিক ঝুঁকি হলো টাকার সক্ষমতা, অক্ষমতা। যেমন টাকা যা আছে তার ভিতরে লস হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে, ওটাই আর্থিক ঝুঁকি। না, এটা কি পুরোপুরি হলো? পারবেন? বুঝলে পারবেন? বল। প্রতিষ্ঠান যে ঋণ মূলধনের সংগ্রহ করে, সেই ঋণ মূলধনটাকে সুদ সহ আসল অনুযায়ী ফেরত দেওয়া আর্থিক ঝুঁকি বলে। আপনি বুঝতে পারছেন? আরেকবার বলে দিচ্ছি। আর্থিক ঝুঁকিটা কি? একটা ব্যবসায় মূলধন কয়ভাবে আসতে পারে? কয়টা উৎস থেকে আসে?
দুইভাবে, একটা মালিকের নিজস্ব তহবিল আর একটা ঋণ। বহিস্থ তহবিল। এখন বহিস্থ তহবিলে কি হতে পারে, সে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করতে পারে, অথবা কোনো অর্থ ঋণদানকারী সংস্থার কাছ থেকে সে ঋণ করতে পারে। এখন এই যে ঋণ করলো, ঋণের ফলে কি ঝুঁকি সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি। ঋণের ফলে কি ঝুঁকি সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি। এই যে আর্থিক ঝুঁকিটা আপনার পরিশোধ যখন করবেন, তখন এই পরিশোধ করার ক্ষেত্রে আপনাকে সুদও দিতে হবে, আসলও দিতে হবে। এবং এই সুদ এবং আসল যখন দেওয়ার ক্ষেত্রে আপনি অপারগতা প্রকাশ করবেন বা অসমর্থ হবেন, সেটা কি? আর্থিক ঝুঁকি। ক্লিয়ার? বসে। আর বিনিয়োগকারীর দিক থেকে, বিনিয়োগকারী কে? যে বিনিয়োগ করে মালিক পক্ষ, যিনি বিনিয়োগ করেন, মালিক পক্ষ বা যিনি বিনিয়োগ করেন। এখন এই বিনিয়োগকারীর পক্ষ থেকে আমাদের ঝুঁকিটা কয় প্রকার? দুই প্রকার। এটা আসতে পারে নবীন থেকে, নবীন থেকে কি আসতে পারে? যে ঝুঁকি অনিশ্চয়তা আমরা কয় দিক থেকে, কয় দৃষ্টিকোণ থেকে বা কতটি দৃষ্টিকোণ থেকে আমরা বিভক্ত করতে পারি? কয়টা? দুইটা। কি কি? সুদের হার ঝুঁকি তার না, একটা প্রতিষ্ঠানের দিক থেকে আর একটা বিনিয়োগকারীর দিক থেকে। এখন যদি বলা হয় প্রতিষ্ঠানের দিক থেকে ঝুঁকি কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীর দিক থেকে ঝুঁকি কয় প্রকার? দুই প্রকার। কি কি? সিয়াম বলেন। সুদের হার ঝুঁকি, তারল্য ঝুঁকি, সুদের হার ঝুঁকি, আর একটা কি তারল্য। এখন সুদের হার ঝুঁকিটা কি আমরা আলোচনা করছি, তারপর আবার বলে দিচ্ছি। আমার মনে হয় মৃদুলা স্যার আর কেউ পারবে না, নোহা হয়তো বা পারতে পারতো, যেহেতু একটা কাজে ব্যস্ত। তো আমরা সুদের হার ঝুঁকি আরেকটু আলোচনা করি। সুদের হার তারতম্যের কারণে, সুদের হার উঠা-বসার কারণে শেয়ার বাজারে বা বিনিয়োগ বাজারে সুদের হার ওঠানামার মাধ্যমে যে ঝুঁকি সৃষ্টি হয়, সেই ঝুঁকিটা কি? সুদ হার ঝুঁকি। তারল্য ঝুঁকিটা বিনিয়োগকৃত সম্পদ, বিনিয়োগকৃত সম্পদ যখন নগদ অর্থে রূপান্তর করা জটিল হয়ে পড়ে বা কঠিন হয়ে পড়ে, সেই অবস্থার মাধ্যমে যে ঝুঁকির সৃষ্টি হয়, সেটাই কি? তারল্য ঝুঁকি। এটা যদি আমরা আরেকটু সহজভাবে বলতে বলি, তাই কিরকম হতে পারে যে তারল্য ঝুঁকি হলো সেই ঝুঁকিটা যখন কোনো প্রতিষ্ঠান তার নগদ অর্থের চাহিদা পরিপূর্ণ করতে বা পরিশোধ করতে কি হয়? ব্যর্থ হয়, সেটা কি? তারল্য ঝুঁকি। ক্লিয়ার? এখন এই যে নগদ ঝুঁকি, তারল্য ঝুঁকি, সুদের হার ঝুঁকি, আর্থিক ঝুঁকি আমরা জানলাম। এখন এই ক্ষেত্রে আমরা একটু আলাপ করব, সেটা হলো ম্যাথমেটিক্স ক্ষেত্রে আমরা একটা সূত্র বলছিলাম, তাই না? সূত্রটা বলা যাবে? আপনারা পারবেন? মার্কেটটা কোথায় রাখলাম? মার্কেটটা কোথায় রাখলাম? আমাদের সূত্রটা কি ছিল? সিগমা x বার মাইনাস হবে প্লাস না। ও সরি মাইনাস সামেশন n মাইনাস 1 রুট ওভার, তাই না? এটা ছিল না আমাদের সূত্রটা? সিগমা ইকুয়াল টু সমান সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার n মাইনাস 1 রুট ওভার। এটা ছিল না সূত্র? এখন এই যে এটা বিচ্যুতি, আদর্শমান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন যেটাকে বলি আমরা, আদর্শমান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন যেটাকে বলি, সেটা নির্ণয়ের যে সূত্রটা, এখন এই সূত্রটার আলোকে আমরা একটা ম্যাথমেটিক্স টার্মস করব এটা বোঝার জন্য। তার আগে আমাদের আরেকটু বুঝতে হবে, যখন এটা লেখা দিতে পারেন যাদের প্রয়োজন হয়, যখন একটি মাত্র প্রকল্প থাকে, একটি মাত্র প্রকল্প থাকে, তখন আপনি সিদ্ধান্তটা কিভাবে নেবেন? দরকার আছে না যে আপনি কোন প্রকল্পটা গ্রহণ করবেন? একটা মাত্র প্রকল্প যখন থাকে, তখন তার দুইটা ডিফারেন্স করা সম্ভব না। তখন ঝুঁকির পরিমাণ যেটা কম হবে, সেটা ঝুঁকির পরিমাণ না, এখানে আমি একটু ভুল বললাম, এটাই করা যাবে না। আপনার যখন একটি মাত্র প্রকল্প থাকে, তখন যেটা থাকবে সেটাই আমাদেরকে নিতে হবে, যেটা থাকে সেটাই আমাদেরকে নিতে হবে। এখন আমাদের এটার মান, এই যে আদর্শ বিচ্যুতি বা
সিগমার মান আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত? সিগমার মান সবসময় সিগমার মান বেশি হলে ঝুঁকির পরিমাণ কি বোঝাবে? ঝুঁকির পরিমাণ বেশি বোঝাবে। আর সিগমার মান কম বোঝালে ঝুঁকি কম বোঝাবে, তাই না? ঝুঁকি কম বোঝাবে। এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে। যদি এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে কি আমার মনে হয় না এই ঝুঁকি অনিশ্চয়তার ভিতর যে একটা ম্যাথ আছে আমাদের এই ম্যাথের সমস্যা নেই। আবার বলছি, সিগমার মান যদি আমাদের বেশি হয় ঝুঁকির মান কি হবে? বেশি হবে। সিগমার মান কম হলে কম হবে। এরপর যেটা আমাদেরকে জানা দরকার, দুটি প্রকল্প হবে। দুটি প্রকল্প হলে আমরা কি করব? এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে না আমরা আসলে কোন ক্ষেত্রে আমরা কি করব? বিনিয়োগ করব বা আমরা রিস্কটা নিব। সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগকারীর ব্যবধানে অনেক সময় এই সিদ্ধান্তগুলো হেল্পফুল হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী যেটা ভাবেন সেটা হলো আমরা কি করব? ঝুঁকি প্রকল্প বেশি হবে, আয় সমান হলে, আয় যদি সমান হয় তখন আমরা কি করব? যে প্রকল্পটা ঝুঁকি কম সে প্রকল্পটা নেব। ঝুঁকি কম বিবেচনায় আনতে হবে, তাই না? বিবেচনায় এই জিনিসটা বুঝছেন? সিয়াম বুঝছেন? আবার বুঝেন, আয় যদি সমান হয়, দুইটা প্রকল্প আছে, ধরেন দুইটা প্রকল্প থেকে 10% আয় হলো, এটাও 10% আয়, এটাও 10% আয়, দুইটার আয় সমান, তাই না? সমান আয় হলে আমরা কি করব? একটা চিন্তা ভাবনা না, কোনটা থেকে আমরা কোনটা নেব। ধরেন বাজারে আমরা যখন কিছু শপিং করতে যাই, কেনাকাটা করতে যাই, ধরেন আপনি ঈদের ভিতরে একটা কি করলেন? প্লাস পয়েন্টের একটা টি-শার্ট কিনতে গেলেন। এখন আপনার ডিজাইন পছন্দ হয়েছে একই, আপনার দরকার গ্রিন কালার, আপনি গ্রিন কালার পছন্দ করেন। এখন আপনার ওখানে আছে লাল এবং হোয়াইট। এখন আপনি কি করবেন? একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কালারটাকে কি করবেন? চুজ করবেন যে এটাই বেটার হবে, যে গ্রিন পাচ্ছি না, আমাকে কি করতে হবে? আমি ইউনিটই নিয়ে নিই অথবা রেডটা নিয়ে নিই, তাই না? এই যে নিয়ে নিলেন, এখন দুইটারই আয় সমান, আপনি সিদ্ধান্ত নিলেন মনের সাথে, তাই না? এখন আয় যখন দুইটারই সমান হবে তখন আপনি কোন প্রকল্পটা নেবেন? তখন যে প্রকল্পে ঝুঁকি কম থাকবে সেটা আমাদের কি করতে হবে? দিতে হবে। এরপর আরেকটা, যখন ঝুঁকি সমান হবে, ঝুঁকি যখন সমান হবে, এখন ঝুঁকি মনে করেন ধরেন এটাই ঝুঁকি 10% বাড়ে, দুইটা প্রকল্পের ঝুঁকি কত? 10%, তখন আপনি প্রকল্পটা যেখানে আয়ের পরিমাণটা বেশি থাকে, যেখানে কি হবে? যেখানে আয়ের পরিমাণ বেশি হবে। এই দুইটা জিনিস বুঝতে পারছেন? এই চারটা জিনিস যদি আপনার মাথায় নিয়ে নিতে পারেন, আপনার ঝুঁকি অনিশ্চয়তা আর কোনো সমস্যা নেই। আর এই পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কি হবে? আপনার ঝুঁকি অনিশ্চয়তায় অধ্যায় কোনো ম্যাথমেটিক্সে কোনো সমস্যা হওয়ার কথা না। তো চারটা যে পাঁচটা জিনিস কি কি? প্রথম আমরা কি জানলাম? যে সিগমার মান যখন কি হবে? বেশি হবে তখন ঝুঁকি কি বেশি। সিগমার মান যখন কম হবে ঝুঁকির পরিমাণ কম। তারপর দুটো প্রকল্প হলে আমরা কি করব? যেখানে আয় সমান হবে সেখানে কোন প্রকল্পটা নিব? যেখানে ঝুঁকি কম সেই প্রকল্পটা। যখন ঝুঁকি সমান হবে তখন আমরা কি করব? যে প্রকল্পটা আয় বেশি সেই প্রকল্পটা নিব আমরা। তাহলে এবার আমাকে চলে যাই। একটা অঙ্ক বলেন তো, আপনাদের বইয়ে অঙ্ক নাই, দেখেন উদাহরণ কোনো অঙ্ক আছে কিনা। আর না থাকলে আমি তো বানায় অঙ্ক করতে হবে। তাহলে না থাকলে অঙ্ক করা আছে, প্রশ্ন নাই, তাহলে আমরা এটা করতে পারবো। তা আমরা একটা মুখে মুখে বানাই অঙ্ক, আর কি করি,
ঠিক আছে, ধরেন কি দিয়া দুইটা প্রকল্প, একটা নাম দেন তো আপনাদের থেকে, দুইটা প্রকল্প আমরা বাছাই করি। বলে দুইটা প্রকল্প নাম কি দিতে পারি? আমরা একটা অঙ্ক বানাই তারপর করি। বলে দুইটা প্রকল্প কি দিতে পারি? এক কাজ করে আমাদের মুন্সিগঞ্জের দুইটা নদীর নামে আমরা প্রকল্প দুইটাই করি, একটা পদ্মা আর একটা কি মেঘনা। দুটি প্রকল্প, একটা পদ্মা আর একটা কি মেঘনা। এখন বর্ষ ধরি আমরা টোটাল 4 বছর কম ধরি। বর্ষ কত? 3 বছর 3 বছর ধরবে? 4 বছর ধরি, জোর ধরি 4 বছর। তা আমরা ধরি এখানে 10 15 20 25, এখানে ধরি 12 14 18 22 28, এখানে ধরলাম কি 12 18 22 28, এখানে 10 15 20 25। এটা আমরা বক্স আকারে করে নিলাম। ধরেন উপরে লেখলাম কি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর আমরা ধরে নিলাম উপরে। এখন আমরা কি করব? এখন আমরা একটা ছক আছে, ছকটা একটু বলেন তো কি কি? প্রথম হলো বছর, বছর আয়, গড় থেকে ব্যবধান আর ব্যবধানের গড়। বছর বছর, তাই না? বছর আমাদের লেখা দরকার নাই। এরপর কি আছে? আয়, শুরু হয় হ্যাঁ আয় পার্সেন্ট। আর এরপর গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, ব্যবধান, এরপর ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ। ঠিক আছে, তাহলে আমরা করে দিই এবার। আয়ের সাথে পার্সেন্ট আছে, হ্যাঁ, এখানে আমরা পার্সেন্ট দিয়ে দিই, এখানে আমাদের এখানে শুধু পার্সেন্ট থাকবে, এখানে আমরা পার্সেন্ট আর থাকবে। গড় থেকে ব্যবধানের নিচে লেখা আছে আয় বিয়োগ গড় আর থেকে গড়। ও হ্যাঁ ঠিক আছে, বিয়োগ গড়। গড়। আর এখানে ওরে আর কিছু নেই। আর বিয়োগ গড় উপরে কি পার্সেন্ট, তাই না? এটা তো আমরা শুরু করি। আমাদের ব্যবধানের বর্গে লেখা নাই, কি ব্যবধানের বর্গে নিচে কিছু লেখা নেই। এখানে আমরা লিখে দিলাম, কিছু এখানে আমরা লিখে দিলাম। তো আমাদের এখানে কত আছে? 10, তাই না? কত? এরপর কত আছে একটু বল। হ্যাঁ 70। তো 70 কে আমরা কি করব? ভাগ দেই। 4 দিয়ে ভাগ দিলে কত আসে? 17.5। এখন আমরা বিয়োগ দিব কি? আয় আমাদের কত টোটাল? আয় 70 না? 70 থেকে 17.5, ঠিক আছে? তো এভাবে বিয়োগ দিছি না? বই কিভাবে বিয়োগ দিছি? তো কত? ও 10 এর থেকে। ঠিক আছে, 10 এর থেকে আমরা কি করব? কত আসে? বিয়োগ দেন, দ্রুত বিয়োগ দেন। কত আসে? মাইনাস আমাদের রাউন্ড ফিগার নিলে সুবিধা হইতো, যেহেতু নিতে পারি না এখানে এই পরিচয় কি হয়। এরপর বিয়োগ দেন। বুঝতেছেন ছেলেরা? কত? 7.5 মাইনাস কত আসে? মাইনাস নেমে 7.5 ও 7.5 মাইনাস 2.5। এরপর 20 মাইনাস 17.5 কত আসে? 2.5। এরপর 7.5 7.5। এখন এটা আমরা বর্গ করি। এগুলোর ভিতরে আপনি স্কয়ার আছে ধরে নেন, আমরা ডিরেক্ট দেখাই দিলাম। হ্যাঁ, এটা বর্গ করেন। এটা একটু এদিক নাও দরকার ছিল। আমাদের বর্গ করলে কত আসে দেখেন তো? আগে বর্গ করবেন, এরপর যোগ করবেন। এক একজন এক একটা করেন, তাহলে সুবিধা হবে। 56.5 কোনটা 56.25? প্রথমটা 56.25, তারপর 6.25, তারপর এরপরটা 6.25, এরপর 56.25,
125, ঠিক আছে? একবার ডিরেক্ট 125, কোনো দশমিক নাই। তো এখানে আমাদের ঠিক আছে। ওকে, এরপর আমরা কি করছি বলেন, আমাদের এটা বের হলো কোনটা? এটা বের হলো এটা, তাই না? এটা বের হলো না? তাহলে এখানে আমরা লিখতে পারি xi minus x bar স্কয়ার সমান 125, তাই না? আমরা এখানে বসাই দিই এবার কত আছে আমাদের? 125 নিচে কত আছে আমাদের? উপরে কত? 4 মাইনাস 1 উপরে রুট, তাই না? ঠিক আছে, এরপর কি আছে? উপরে 125, নিচে কত? 3 বাদ দেন, তারপর উপর করে 41.67 একবার রাউন্ড ফিগার নাকি আরো আছে? তাহলে আমরা প্রায় দিয়ে দিই, তাই না? ঠিক আছে, এখন বুঝছেন কিনা বলেন? দেখেন তো বইয়ের নিয়মের সাথে আমাদের নিয়ম কি আছে? রুট করেন নাই? রুট করবেন না। 6.46 ঠিক আছে, বইয়ের নিয়মের সাথে ঠিক আছে আমাদের? এখন বুঝছেন কিনা বলেন? একবার সহজ না? আমরা জাস্ট এখানে একটু কঠিনও না, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হয়। ওখানে গিয়ে কি শুধু ক্যালকুলেশন না, আমরা কি করি বসাই মান, এরপর গুণ ভাগ করি, এরপর রুট ওভার মানটা বাইর করে শেষ হয়। এখন এটার ভিতরে আপনার কত থাকবে? 3 কত? 3 পেয়ে গেল। এরপর গ নাম্বার যেটা থাকে, গ নাম্বারে থাকে এই যে দুইটা প্রকল্প, এই দুইটা প্রকল্প থেকে আমরা একটা বের করলাম, কাটটা পদ্মাটা বের করলাম না? এখন আপনাকে যদি বলে কোন প্রকল্পটা গ নাম্বার থাকতে পারে, কোন প্রকল্পটা আপনি গ্রহণ করবেন, সেক্ষেত্রে একটু সমস্যা। আমাদের এখানে কত বাড়লো? 6.46 পদ্মা, তাই না? পদ্মা। ম্যাগনেটটা কে আসতে পারবেন? সাহস করে আসেন তো, বোর্ডে করেন, কে আসতে পারবেন যদি বুঝতে থাকেন, আর না বুঝলে বলেন না, আবার বুঝে সাহস করে কে আসতে চান? অফ করে দিব আমি, সমস্যা নাই। এখন সাহস করে কে আসতে চান সেটা বলেন। তা ঠিক আছে, আমরা শিক্ষার্থীদের থেকে একজনকে নিয়ে আসবো, সে করবে। বিদুলা চলে আসেন, বিদুলা আসলে আপনি যখন শুরু করবো। এখানে পদ্মায় পাইলাম 6.46 আর ম্যাগনা পাইলাম কত? 6.73। আমরা শুরুতে আলাপ করছিলাম না? কি আলাপ করছিলাম বলেন, তারা বলেন। এখানে সিগমার মান, এখানে সিগমার মান প্রযোজ্য। এখন সিগমার মান আমরা বলছিলাম যেটা কম সেটা কি কম? ঝুঁকি কম। আর যেটা সিগমার মান যেটা বেশি সেটা কি? ঝুঁকি বেশি। তাই এখানে আমাদের সিগমার মান 6.73 আর এখানে আছে সিগমার মান কত? 6.46। এখন আমরা কোনটা গ্রহণ করব? 6.73 না, 400। কেন 400 এটা নিব আমরা? কে বলতে পারবে? আবার বলতেছি, আপনার কথাটা বুঝেন। সিগমার মান আমরা এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, তাই না? আদর্শ বিচ্যুতির মান না? তো আমাদের এখানে বাইরেছে 6.46 আর এখানে বাইরেছে কত? 6.73। আমরা বলছি শুরুতে আলাপ করছিলাম কি সিগমার মান যদি কম হয় ঝুঁকি কম, সিগমার মান যদি বেশি হয় ঝুঁকি বেশি। তাহলে আমাদের এখানে এই দুইটার ভিতরে সিগমার মান কোনটা কম? পদ্মা 6.46। আমরা নিঃসন্দেহে দুইটা নিব। এতটুকু করলে কি আমাদের অঙ্ক শেষ? না, এখানে আমাদের কত? 4 না? গ নাম্বার আমরা করতেছি। এখানে কি করবেন আপনারা? এখানে করবেন যেহেতু পদ্মা প্রকল্প হতে ঝুঁকির পরিমাণ আসতেছে 6.46, অপরদিকে মেঘনা প্রকল্প থেকে ঝুঁকির পরিমাণ দেখা যাচ্ছে 6.73। দুইটার ভিতরে যেহেতু পদ্মার
ঝুঁকির পরিমাণ তুলনামূলক কম, তাই পদ্মা প্রকল্পটি আমাদের বিনিয়োগ করা উচিত। ক্লিয়ার? শেষ। কথা বোঝা গেছে? আজকে এই ঝুঁকি ও অনিশ্চয়তা টপিকে আমাদের আর কোনো সমস্যা আছে? আমরা এখানে কি কি জানলাম? আমরা জানলাম ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, তারপর জানলাম ঝুঁকি অনিশ্চয়তার ভিতর পার্থক্য, ঝুঁকির প্রকারভেদ, তারপর জানলাম কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি প্রযোজ্য হবে, আমরা কিভাবে সিদ্ধান্ত নিব, এরপর কিছু ম্যাথমেটিক টার্মস দেখাবো। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে কারো? এনি? শ্যাম, আপনার নাম কি? জুবাইর, কোনো সমস্যা আছে? দেখা যাবে আমরা যখন পরীক্ষা নিব, আমরা তো পরীক্ষা নিতে পারিনি, যদি সামনে ক্লাস হয় আমরা কিন্তু কোশ্চেন করে পরীক্ষা নেব, আপনাদের একটা নির্দিষ্ট ফি নিব, সেটা আমি ব্যক্তিগত উদ্যোগে কোশ্চেন ছাপাবো, ছাপায় আপনাদের পরীক্ষা নেব। যদি আমরা ক্লাস পাই সামনে, এই একটা পরিকল্পনা আমার আছে, সামনে যদি আমরা এই ধরনের ক্লাস পাই, আর যদি না পাই, যদি কোচিংয়ে চলে যায় তাহলে আর কিছু করার নেই, কিছু করতে পারবো না। সুতরাং যদি কোনো সমস্যা না থাকে আমরা আজকে এখানে ঝুঁকি অনিশ্চয়তা অধ্যায় শেষ করছি। আছে কার কোনো সমস্যা থাকলে বলেন। আছে? ঠিক আছে।